সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ১৪তম জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার বারোয়ারি বিতর্কের আয়োজনে। আজ বারোয়ারি বিতর্কের প্রথম পর্বের প্রথম অনুষ্ঠান। নাম্বারের ভিত্তিতে এখান থেকে প্রথম ৩ জন বিতার্কিক ফাইনালে উত্তীর্ণ হবে। আজ বারোয়ারি বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আমরা যদি না জাগি মা। জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার ১৪তম আসরের প্রথম রাউন্ড থেকে শীর্ষ নম্বরের ভিত্তিতে ৬ জন বিতার্কিককে আজকের অনুষ্ঠানের জন্য বাছাই করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কে অংশগ্রহণকারী বিতার্কিকদের সাথে। ক্যাডেট ইফতেখার, পাবনা ক্যাডেট কলেজ। সৌগত দেবনাথ, ঠাকুরগাঁ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ক্যাডেট তাহসিন, রাজশাহী ক্যাডেট কলেজ। ক্যাডেট মাহফুজ, রংপুর ক্যাডেট কলেজ। ক্যাডেট মাহাদি, কুমিল্লা ক্যাডেট কলেজ। মোসাম্মদ হোসনে আরা হেনা, বলিয়াডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ি, রাজশাহী। আজ বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুল মাজেদ, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক ও সরকারি কর্মকর্তা। লাফিফা জামাল, চেয়ারপারসন, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও প্রাক্তন মডারেটর, রোকেয়া হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুস্মিতা চৌধুরী, অষ্টম জাতীয় টেলিভিশন স্কুল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা এবং ১৯তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা শ্রেষ্ঠ বক্তা। এস এম শামীম রেজা, জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় প্রাক্তন চ্যাম্পিয়ন দলের দলনেতা, ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক ও বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা এবং সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ৫, ভাষার ব্যবহার ও উচ্চারণ ৫, তত্ত্ব ও তথ্য পরিবেশনা ১০, যুক্তি প্রয়োগ ৫। সভাপতি হিসেবে আজ বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মডারেটর, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। এবারের সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নিই। প্রত্যেক বিতার্কিককে তার বক্তব্য উপস্থাপনের জন্য ৫ মিনিট করে সময় প্রদান করা হবে। এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এবারে অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় যে ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে তার মধ্যে প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি পাবনা ক্যাডেট কলেজ থেকে আগত ক্যাডেট ইফতেখারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম, রিপ ভ্যান উইঙ্কেল, যেখানে টানা ২০ বছর ঘুমিয়ে কাটিয়েছিল অলস রিপ ভ্যান। আর যখন ঘুম ভাঙল তখন সমাজ এসেছিল দুর্বিষহ পরিবর্তন, ধ্বংস, মৃত্যু। রিপ ভ্যানকে তিলে তিলে পোহাতে হয়েছিল পরিবর্তনের সেই তাণ্ডব। আজ বাঙালি কি সেই রিপ ভ্যান উইঙ্কেল হতে চলেছে? জাতির কাছে এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি, যেখানে বারোয়ারি বিতর্কের আজকের পর্বে আমার জন্য নির্ধারিত বিষয় আমরা যদি না জাগি মা। মা বিশ্ব মানচিত্রের বুকে আমাদেরকে আগলে রাখা একটি সত্তা, আমাদের দেশমাতৃকা। আর আমরা সেই দেশমাতৃকা কোলে লালিত সন্তান। কবি শামসুর রহমানের কবিতায় আমরা ৭১-এর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। আমরা জেগেছিলাম। ৪৭ পরবর্তী দেশ বিভাগের পর বাঙালি যে সুখের স্বপ্ন দেখেছিল তা ভেঙে চুরমার করে দেয় পাকিস্তানি শাসকগোষ্ঠীর প্রথম আঘাত আমাদের ভাষার ওপর। ৫২ ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে এই আমরাই ফিরিয়ে এনেছিলাম সে রাষ্ট্রভাষা বাংলা। এই আমরা তো ঝাঁপিয়ে পড়েছিলাম ৬২-র স্বার্থবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে। ৬৬ ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ১১ দফা, কারা ছিল সেসব স্বাধিকার আন্দোলনের প্রধান চালিকা শক্তি? ভুলে গেছি ৭১-এ এই আমরাই তো প্রশিক্ষণ নিয়েছি, তারপর একে একে ঝাঁপিয়ে পড়েছি সশস্ত্র শত্রু সৈন্যের বিরুদ্ধে। আমরা স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, তবে তা কি বিনামূল্যে? না, পেয়েছি ১৯৬৯-এ আসাদের রক্তে ভেজা একটি শার্টের বিনিময়ে। পেয়েছি ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের মতো জলজ্যান্ত এক একটি প্রাণের বিনিময়ে। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেদিনের তরুণ, সেদিনে আমরা যদি এই স্লোগান না নিতাম, আমরা যদি জেগে না উঠতাম, তাহলে পেতাম কি আজকের এই গণতন্ত্র? আমরা ৭১ দেখিনি, ৭ই মার্চের ভাষণ শুনিনি, কিন্তু দেখেছি তিউনিশিয়া থেকে শুরু করে আরবের জাগরণ, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ফুলে ফেঁপে ওঠা শাহবাগের প্রজন্ম চত্বর।
একাত্তরে জন্ম হয়নি আমাদের, তাই তো সে একাত্তরকে বুকে ধারণ করে আরেকটি একাত্তরের প্রেরণায় সেদিন আমরা কাঁদতে আসিনি, আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে এসেছিলাম। ফেব্রুয়ারি 2013 সেসব দিনগুলোতে যদি আমরা জেগে না উঠতাম, তাহলে কিভাবে জেগে উঠতো এদেশ, কিভাবে জেগে উঠতো এদেশের মানুষ, জনতা? আমরা জেগে আছি। 2000 থেকে 2015 সালকে যদি আমরা সামনে আনি, তাহলে দেখতে পাই মাত্র এই 15টি বছরেই বাংলার সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে 21%। কৃষি উন্নয়ন হয়েছে ত্বরান্বিত, বেড়েছে তথ্য প্রযুক্তির গ্রহণযোগ্যতা, বেড়েছে গার্মেন্ট শিল্পের রপ্তানি, জাতীয় আয় উঠে দাঁড়িয়েছে $377 থেকে $1314। তথ্যসূত্র কালের কণ্ঠ। কেননা বাঙালি আজ বেকারত্বের গণ্ডি পেরিয়ে বিশ্বাস রেখেছে সৃজনশীলতায়, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কৃষিতে এনেছে সবুজ বিপ্লব, প্রযুক্তিতে এনেছে অনলাইন আউটসোর্সিং। বাংলার 10 লাখ তরুণ তরুণী আজ সেই গার্মেন্ট শিল্পের প্রধান চালিকা শক্তি, যেই গার্মেন্ট শিল্প আমাদের 64% জাতীয় আয়েরই প্রধান উৎস। বাংলার তরুণ সমাজ আজ গোটা একটা পরিবার, যে পরিবার ক্ষুধার্তের মুখে তুলে দিচ্ছে খাদ্য, দুর্যোগ কবলিত মানুষকে পৌঁছে দিচ্ছে ত্রাণ, পীড়িতকে নির্ভয়ে দান করছে রক্ত। বাংলার প্রত্যেকটি তরুণ আজ এক একটা বাঘ। মাননীয় সভাপতি, কথাই বলে বাংলার বাঘ যখন দুপা পেছোই, তা পেছোই কেবলমাত্র এক লাফে তার গণ্ডি টপকে যাওয়ার জন্যই। ক্রিকেট বিশ্বে আজ বাংলার বাঘ তার গণ্ডি টপকেছে। তরুণ ক্রিকেটার মিরাজের পদধ্বনিতে কেঁপেছে স্টেডিয়াম, সাকিব মাশরাফির গ্যালারি ছোঁয়া স্ট্রোক তাকিয়ে তাকিয়ে দেখেছে ইংল্যান্ড। ঠিক কোথায় পিছিয়ে আজ বাঙালি গর্বিত। আজ সেই গর্বিত বাঙালির গর্ব জেগে ওঠা মুসা ইব্রাহিম, জেগে ওঠা নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, ওয়াশফিহা নাজনীন, গর্ব রিও অলিম্পিক 2016 জেগে ওঠা সিদ্দিকুর রহমান। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা বাঙালি যদি জেগে না উঠতাম, তাহলে এতটা অগ্রগতি কি কখনোই সম্ভব ছিল? গত 1 নভেম্বর পালিত হলো জাতীয় যুব দিবস। দিবসটির এই বছরের প্রতিপাদ্য আত্মকর্মী যুবশক্তি টেকসই উন্নয়নের মূল ভিত্তি। দিবসটি গুরুত্ব তুলে ধরতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 21 শতকের চ্যালেঞ্জকে বাস্তবায়ন করতে গেলে হাল ধরতে হবে বাংলার তরুণ সমাজকেই। সেই হাল আমরা কতটা ধরেছি? যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে ঠিক কতটা সামনে এগিয়েছি? অনেকটাই। কিন্তু সে পথে এখনো কাটা হয়ে দাঁড়িয়েছে দেশের জঙ্গিবাদ, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, অর্থ পাচার, নির্মম মানব পাচার সহ নারী নির্যাতন। খাদিজার মতো স্বপ্নময়ী তরুণী যেখানে অস্ত্রের আঘাতে কাতরেছে রাজপথে, আমরা সেখানে কি করেছি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি কেবল। এই আমাদের জাগরণ। আমরা ভোরে ঘুমের আলসেমিতে এতটাই বিভোর হয়ে পড়েছি যে কখন একটা নির্মম সকাল এসে গেছে আমরা টেরই পাইনি। জাগরণে দৌড় প্রতিযোগিতায় তৃতীয় বিশ্বের জাপান, তৃতীয় বিশ্বের মালয়েশিয়া যেখানে এক লাফে অনেক দূর পেরিয়ে গেছে, আমরা কেন সেখানে জেগে জেগে ঘুমিয়ে থাকবো? মাননীয় সভাপতি, খুব ছোটবেলায় আমি একটা টলস্টয়ের উক্তি পড়েছিলাম, যেখানে তিনি বলেছিলেন, অতীত বা ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই, বর্তমানটাই সব। আমাদের যা কিছু করার এক্ষুনি করতে হবে, যা কিছু বলার এক্ষুনি বলতে হবে, জেগে উঠতে হলেও এক্ষুনি জেগে উঠতে হবে। তাই আজকের সে জেগে ওঠার অঙ্গীকারে আমাদের রক্ত হোক 52 রাজপথে সালাম রফিকের না শুকানো টকবকে খুন, প্রত্যেকটি পদক্ষেপ হোক মুসা ইব্রাহিমের গ্রন্থিল পেশি, এক একটি হাত হোক টাইগার ক্যাপ্টেন মাশরাফির অদম্য থাবা। ঠিক তবেই আজকের জেগে ওঠার স্বপ্ন নিয়ে আসবে একটি সুন্দর সকাল, একটি স্বনির্ভর দেশ বাংলাদেশ, একটি সুন্দর পৃথিবী। আমরা জেগেছিলাম, জেগে আছি, জেগে থাকবো। জাতির উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ক্যাডেট মাহফুজ, রংপুর ক্যাডেট কলেজ থেকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আলোকিত পরিষদ, সকলকে আমার নিয়ন্ত্রণ শুভেচ্ছা। আমাদের আজকের বারোয়ারি বিতর্কের প্রস্তাবনা হলো আমরা যদি না জাগি মা। মাননীয় সভাপতি, শুরু করছি ছোট্ট একটি ঘটনা অবতারণা দিয়ে। গভীর রাত, হঠাৎ চিৎকার, মাতার 2 ছেলেকে জাগিয়ে তুললেন। বড় ছেলে জেগে উঠে বলল, ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে থাকো আর সাবধানে থেকো। আর ছোট ছেলে বাইরের জানালা দিয়ে তাকে বুঝতে পারলো আসলে ব্যাপারটা কি। তাই সে তার মাকে বলল, মা আসলে আমরা কেউই নিরাপদ নই। তাই সে তখন ডেকে উঠলো, জাগো বাহে কণ্ঠে সবাই। আর তখন সকলে একসাথে হয়ে আগুন নিভিয়ে বিপদমুক্ত হলো। মাননীয় সভাপতি, এই যে ছোট ছেলের জাগরণ, এই জাগরণই আজ আমাদের দরকার দেশমাতৃকার জন্য। আর সেজন্যই আজকে আমাদের প্রস্তাবনায় না জাগি শব্দটির পূর্বে যদি শর্তবাচক শব্দটিকে যুক্ত করে দিয়ে আমাদের সুশিক্ষা এবং সচেতনতার প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে। মাননীয় সভাপতি, আমাদের দেশে যেমন দুঃখ দারিদ্র রয়েছে, তেমনি রয়েছে দুর্বৃত্ত ও নোংরামি। সত্যি আজ আমাদের দেশমাতা বড়ই দুঃখিনী। তাই এই দেশমাতা তাকিয়ে আছে এই আমাদের মাঝে। তাই আমাদের মাঝে আজ যদি মনুষ্যত্বের জাগরণ ঘটে, তাহলে আমাদের দেশমাতাকে নিয়ে সৃষ্টি হবে ভীষণ। আর সেই ভীষণকে মিশন হিসেবে কাজে লাগাতে আজ আমাদের যে জিনিসটি দরকার তা হলো সুশিক্ষা এবং সচেতনতা। সুশিক্ষার আলোকে গোটা জাতিকে আলোকিত করতে পারলে আমরা দেশমাতাকে নিয়ে যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হয়ে ডানা মেলবে সফলতার মুক্ত আকাশে। মাননীয় সভাপতি, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধের সফলতা কিন্তু কোনো দাতা সংস্থার টাকায় জন্ম নেয়নি, কিংবা কোনো ঘুমন্ত মানুষের স্বপ্নের ফসলও নয়। এগুলো এদেশের মানুষের আত্মোৎসর্গ এবং বেদনার ফসল। তাদের এই আত্মোৎসর্গের কারণেই পারছি আমরা এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে বাংলা ভাষায় বিতর্ক করতে। আর এ চেতনায় মিশে আছে আজ আমাদের অস্থিমজ্জায়। সেজন্যই আজ যখন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের ক্রিকেটাররা 4 ছক্কা পেটায়, কিংবা বাংলাদেশের নারী ফুটবল টিমে আসে সফলতা, তখনই আমাদের মাঝে জাগ্রত হয় এক নতুন স্বপ্ন, আমরা পেয়ে যাই এক নতুন গতি।
আলোকিত পরিষদ। কথায় বলে গতিতে জীবন আর স্থিতিতেই মরণ, জাগরণে বিজয় আর নিদ্রায় পরাজয়। তাই আজ যদি আমরা জেগে না উঠি তাহলে আমরা অনুভূতিশীল, কল্পনাচারী ও স্বপ্নালু প্রকৃতির মানুষ হতে পারবো না দেশ ও জাতিকে নিয়ে উন্নতির স্বপ্ন দেখতে। তাই আজ আমাদেরকে জেগে উঠতে হবে। কিন্তু আজ আমাদের এই জাগরণের অনুভূতি লোপ পেয়ে গেছে। তাই আমাদের আবাল বৃদ্ধ বনিতা সকলের মুখে সেই বেদনার একই সুর শুনি, হবে না, যতই চেষ্টা করুন কিছুই হবে না। এখন প্রশ্ন হলো যে আমাদের এই অবস্থায় আজকে কি করা উচিত? আমি আগেই বলেছি, প্রতিবেশীর ঘরে আগুন লাগা কিন্তু কারোর জন্যই নিরাপদ নয়। তাই আজ আমাদের সকলকেই জেগে উঠতে হবে। আজ সেজন্যই, এই আত্মকেন্দ্রিক মনোভাবের জন্যই আজ আমাদের সকলের মাঝে সেই বেদনা, সেই একই সুর আর বেদনা সেই একই ধরনের কথা। আমি হব তো, আমি পারবো তো, আমার আছে তো, এরকম হাজারো আত্মকেন্দ্রিক প্রশ্ন আমাদেরকে আজকে বারবার করে পিছিয়ে নিয়ে যাচ্ছে। আর সেজন্যই আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কি হতে চলেছে। তাই আজ এই অবস্থা থেকে জেগে উঠতে হলে আমাদের মাথার চুলের থেকে মাথার মগজকে বেশি গুরুত্ব দিতে হবে। তবেই আমাদের বিবেকবোধ জাগ্রত হবে, প্রতিষ্ঠিত হবে মানবতা। মাননীয় সভাপতি, সম্প্রতি করা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বিশ্বের 3000 ভাগের মাত্র 1 ভাগ হলো বাংলাদেশ। অথচ প্রতি মিনিটে যে 4 জন করে শিশু জন্মগ্রহণ করছে, তাদের প্রত্যেকেই প্রায় ঋণগ্রস্ত অবস্থায় জন্মগ্রহণ করছে। আর সেজন্যই আজকের এই শিশুগুলোর ভবিষ্যৎ চিত্র হয়ে দাঁড়াচ্ছে, ও আমার বাংলা মাগো, তুমি মোরে জন্মের কালে দিয়েছ ঋণ, আর ক্ষুধার জ্বালায় করেছো পুষ্টিহীন। শুধু এতেই শেষ নয় মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশে স্কুলে যাওয়ার উপযোগী 56,000 শিশুই রয়েছে স্কুলের বাইরে। আজকে 35% মানুষ আজও নিরক্ষরতার অভিশাপে জর্জরিত, 55% মানুষ আজও চিকিৎসা সেবার থেকে বঞ্চিত। তাহলে তাদেরকে আজকে উদ্ধার করবে কে? হ্যাঁ মাননীয় সভাপতি, আজ দুর্নীতির কারণে আমরা পিছিয়ে পড়েছি অনেক দূর। দুর্নীতির কারণে আজ হাজার হাজার কোটি টাকার উন্নতি ব্যাহত হচ্ছে। তবে আশার কথা হলো আমাদের মাননীয় সরকার এ ব্যাপারে সচেতন হয়েছেন। তিনি অপরাধীদের গ্রেপ্তার করছেন, পাশাপাশি বিচার করছেন। তিনি তার সম্প্রতি দেয়া এক ভাষণে বলেছেন, অন্যায় করে রেহাই পাবে না কেউই, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। সরকারের এত সব পদক্ষেপ প্রশংসিত হয়েছে বিশ্বব্যাংক কর্তৃক। তাই আজ এত হতাশার মাঝেও আমাদের মাঝে আশার সঞ্চারণ ঘটে, আমরা আশান্বিত হই। এ প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা বলতে চাই। একদিন স্কুল থেকে ফেরার পথে 10 টাকার জায়গায় 50 টাকার নোট দিয়ে রিক্সাওয়ালার কাছে থেকে আমি ফিরে যাচ্ছিলাম। তখন সে দরিদ্র রিক্সাওয়ালা আমাকে ডাক দিয়ে বাকি 40 টাকা ফেরত দিয়ে দেয়। সেদিন বুঝতে না পারলেও আজ ঠিকই বুঝতে পারছি, এমন অবক্ষয়ের যুগেও আমাদের দেশে এমন নিরক্ষর মানুষের অন্তর্লোক এত আলোকিত। মাননীয় সভাপতি, একটি মোমবাতি যেমন পারে হাজারো মোমবাতিকে প্রজ্বলিত করতে, তেমনি এরকম 2-4 জন আলোকিত হৃদয়ের মানুষই পারে আমাদের দেশ, জাতি ও সমাজকে সজাগ ও সচেতন করে তুলতে। কাজেই আজ আমাদের সজাগ ও সচেতন হওয়ার সময় চলে এসেছে। 1971 সালের কথা মনে করুন। পাকিস্তানি শাসন আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অর্ধেক সময় জেলের কারাগারে বন্দী ছিলেন, কিন্তু তবুও তিনি আজ এই বাংলার মানুষের মাঝে জাগরণ সৃষ্টি করতে পেরেছিলেন বলে, পাকিস্তানি শাসকদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করতে পেরেছিলেন বলেই আজ আমরা বাঙালি জাতি পেরেছি স্বাধীন হতে। তিনি হতে পেরেছেন বাঙালি জাতির পিতা। তাই আজ বঙ্গবন্ধুর স্বপ্নকে পরিপূর্ণতা দানের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। তাই আজ আমাদের স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে জেগে উঠে প্রমাণ করে দিতে হবে আমরা সম্পদ চাই না, আমরা চাই আত্মার চরিতার্থতা। আজ তাই যে লোকগুলোর পুষ্টি নেই, খাদ্য নেই, চিকিৎসা নেই, বাসস্থান নেই, সমাজের তলানিতে বসবাসকারী লোকগুলোর জন্য আজকে আমাদেরকে জেগে উঠতে হবে, এগিয়ে আসতে হবে। তবে আমাদের এই পশ্চাৎপদতাকে কাটিয়ে ওঠা সম্ভব। মাননীয় সভাপতি, আলো একটি শক্তি, কিন্তু আগুন ছাড়া কিন্তু আলোর জন্ম হয় না। তেমনি আজ আমাদের তরুণদের মাঝে সৃষ্টি করতে হবে জাগরণের আগুন, যা পরবর্তীতে পরিণত হবে সুশিক্ষা এবং সচেতনতার আলোতে। আজ যেমন আমরা ঋণ নেবার মানসিকতা ও সাহায্যের মানসিকতা বাদ দিয়ে নিজ অর্থায়নে পারছি পদ্মা সেতু নির্মাণের স্বপ্নকে বাস্তবায় পরিণত করতে, তেমনি আজ তারুণ্যের মাতৃরূপ আমাদের হৃদয়ে ধারণ করে আশাবাদী হয়ে এই শপথ নিতে হবে যে, ও আমার স্বদেশ, আমি তোমায় ভালোবাসি, তোমার সুদিনের জন্য অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি এবং থাকবো, তোমার বদনখানি মলিন হতে দেবো না আর কখনোই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সৌগত দেবনাথ। সৌগত এসেছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। 1971 থেকে 2015 স্বাধীনতার 45টি বছর পার হয়ে গিয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতায় বাংলাদেশ আস্তে আস্তে উন্নত হয়ে উঠেছে প্রত্যেকটি ক্ষেত্রে। আজ আমি যখন বাংলাদেশকে প্রত্যেকটি ক্ষেত্রে আস্তে আস্তে উন্নত হতে দেখি, যখন দেখি বাংলাদেশের মানুষেরা বাঘের থাবার এক থাবায় পুরো পৃথিবীকে ভয় দেখিয়ে দিতে পারে, যখন যেই ইংল্যান্ড বাংলাদেশের ক্রিকেটের টেস্ট খেলা নিয়ে অনেক সমালোচনা করেছিল, যখন মিরাজের বলে সেই ইংল্যান্ডেরই মাঝের স্ট্যাম্পটি উড়ে যায় এবং ইংল্যান্ড ফ্যাল চোখে তাকিয়ে থাকে, সেই বাংলাদেশকে আমি দেখতে শিখেছি। কিন্তু সেই বাংলাদেশের মধ্যে আজ আমি এটা কি দেখছি? সেই বাংলাদেশের মানবতার সূক্ষ্ম চাদরের নিচে একটা বর্বরতা যেন আজ বারবার দানা বেঁধে বসছে। সেই বর্বরতাটা কি? সেই বর্বরতা হলো নারী নির্যাতন। নারীরা নির্যাতিত হচ্ছে, তারা নিগৃহীত হচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে এবং তারা অত্যাচারিত হচ্ছে আমাদের সমাজে। আর সমাজ সেখানে একজন নীরব দর্শক হিসেবে কাজ করছে। সাংবাদিকেরা সেই খবর ফলাও করে পত্রিকায় ছাপাতে ব্যস্ত, কিন্তু তারাই বা কতগুলো খবর ছাপাবে? প্রতিদিন শত শত নারী হচ্ছে উত্ত্যক্ত রাস্তায়, তাদের বাড়িতে, তাদের বাড়ির বাইরে, এবং তার পরিবারের লোকজন যখন তাকে বাঁচাতে আসছে তখন বখাটে যুবকদের পাল্লায় তাদেরকেও পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। প্রশাসন তদন্ত কমিটি গঠন করে সেই সকল ধর্ষণের, খুনের তদন্ত করতে ব্যস্ত, কিন্তু কয়টিরই বা তদন্ত করবে যখন এতগুলো নারী একসাথে ধর্ষিত হচ্ছে?
এখন এই মুহূর্তে আমাদের কাছে এই বিতর্কের মূল ফোকাস পয়েন্ট এটাই যে আমরা যদি না জাগি মা, তাহলে নির্যাতিতার চিৎকারটা থামবে কেমনে। হ্যাঁ মাননীয় সভাপতি, আজকে এই বিষয় নিয়েই আজকে আমি এখানে বারোয়ারি বিতর্কে অবতীর্ণ হয়েছি। আমরা আমাদের অনেক উন্নতি করেছি দেশে, এবং এ কারণে আমাদের দেশে আজকে অনেক কিছুই সম্ভব। এ দেশের নারী ওয়াসফিয়া নাজরিন যেমন আমাদের পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টকে জয় করে আসতে পারে, এ দেশের গার্মেন্টসে যেমন 90% নারীর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি, ঠিক একইভাবে লজ্জাজনকভাবে আমাদেরকে এটাও স্বীকার করতে হয় এদেশে আমরা এটাও লক্ষ্য করি যে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত স্থান ক্যান্টনমেন্টে তনুর মতো একজন মেয়েকে নৃশংসভাবে হত্যার শিকার হতে হয়। 5 বছর বয়সী দিনাজপুরের পূজা, যাকে সাইফুল নামে 38 বছর বয়সী 2 সন্তানের এক জনক দ্বারা ধর্ষিত হতে হয়। এগুলো আমাদের মনকে করে তোলে বিষাদময়। আমরা চিন্তা করি যে আমরা সেই আলোটা কবে পাবো, আমরা কবে জেগে উঠবো, যখন আমাদের সমাজ জেগে উঠবে, যখন নারীরা তাদের সম্মান পাবে। নারীদেরকে এখন আমাদের সমাজে দেখা হয় ভোগপণ্য হিসেবে। সেই ভোগপণ্য থেকে কবে তারা একজন পরিপূর্ণ মানুষের মর্যাদা পাবে, এটি এখন আমাদের সমাজে মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। মাননীয় সভাপতি, আজকে আমি এখানে মাশরাফির চরিত্রে উদ্বুদ্ধ হতে চাই, আমি উদ্বুদ্ধ হতে চাই বঙ্গবন্ধুর চরিত্রে, আমি উদ্বুদ্ধ হতে চাই না রাস্তার ধারের ওই বখাটে ছেলেটির চরিত্রে যে কিনা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে শীষ দেয়, খারাপ ভাষায় মেয়েটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। হ্যাঁ, বঙ্গবন্ধুর ডাকে 30 লাখ মানুষ প্রাণ দিয়েছিল 1971 সালে। 3 লক্ষ মা বোন তাদের সম্মান বিসর্জন দিতে বাধ্য হয়েছিল কেবলমাত্র বাংলার স্বাধীনতার জন্য। ঘর থেকে বের হলে তাদের দিকে রাস্তার যুবকটি তাকিয়ে খারাপ ভাষায় কথা বলে, অকথ্য ভাষায় কথা বলে, তাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। সেই নারীরাই যখন জেগে উঠবে তখনই আমাদের বাংলাদেশের কেবল উন্নতি সম্ভব। এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে। কিন্তু তাদেরকে যদি জাগাতে হয় তাহলে কি কেবল আমাদের মুখের কয়েকটি কথাই যথেষ্ট? নিশ্চয়ই নয়। তাদেরকে যদি জাগাতে হয় তাহলে যেটি লাগবে সেটি হলো আমাদের নিজেদেরকে আগে জাগিয়ে তুলতে হবে। মনে করুন মাননীয় সভাপতি, আমরা একটা ঘর বানাতে চাই, টিনের চালের ঘর। যদি ঘরটি না বানিয়ে আমি যদি আগে টিনের চালটাই উপরে দিতে চাই, তা কি সম্ভব? তা জীবনেও সম্ভব নয়। কাজে আমার মুখের বলিতে আমি যদি সারা দেশকে যদি উদ্বুদ্ধ করতে চাই যে তোমরা মানবতাকে গ্রহণ করো, তোমরা সামাজিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে নারীদেরকে একটু সম্মান দাও, তাহলে সেটিতে কাজ হবে না। নিজেকে আগে বদলাতে হবে। আমাকে নিজেকে চিন্তা করতে হবে আমি নারীদেরকে কোন দৃষ্টিতে দেখি, আমি তাদেরকে কি পরিমাণ সম্মান দিতে পারি। হ্যাঁ, সেই নারীদের মধ্যে রয়েছে আমাদের মা, সেই নারীদের মধ্যে রয়েছে আমাদের বোনের বয়সী মেয়েরা, আমাদেরকে সম্মান দিতে হবে। তার জন্য আমাদেরকে জেগে উঠতে হবে। মাননীয় সভাপতি, খুব দুঃখজনক হলেও সত্য যে উইকিপিডিয়ার তথ্য মতে 2008 থেকে 2012 সালে রাস্তায় নারীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটেছে 2538টি, এবং সেই উত্ত্যক্ত করার ঘটনাগুলো সহ্য না করতে পেরে তার মধ্যে 71 জন নারী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। খুবই কষ্টের বিষয়। তার থেকে আরও বড় কষ্টের বিষয়, উইকিপিডিয়ার আরেকটি তথ্য মতে জানা যায় 2008 থেকে 2014 পর্যন্ত 6,480টি নারী ধর্ষণের ঘটনা এবং নারীদেরকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটেছে, যা কিনা সংখ্যাটি অনেক বড়। হ্যাঁ, এটি অন্য কোনো দেশে নয়, এটি বাংলাদেশেই ঘটে যাওয়া ঘটনা। তাই আমরা আজকে চাই নারীর অধিকার, আমরা চাই নারীরা যেন নিজেদেরকে বড় করে দেখতে পারে। কেননা আমাদের গার্মেন্টসের 90%ই নারী। সেই নারীরা যখন ঘরের 4 দেয়াল ভেঙে চুরে এসে বাংলাদেশের উন্নয়নে কাজ করছে, তখন তাদেরকে কি আমরা একটু অধিকার দিতে পারি না? তাদেরকে কি আমরা একটু সম্মান দিতে পারি না? বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও তো একজন নারী। তার হাতে যখন একটি দেশ চালানোর মতো যখন একটি মহৎ যখন দায়িত্ব তার হাতে রয়েছে, তখন আমাদের হাতে একটি ছোট দায়িত্ব নিলেই তো হয়। আমরা সেই নারী জাতিদেরকে একটু প্রতিরক্ষা দিতে পারি। আমরাই না হয় তাদের বাবা হলাম, আমরাই তাদের ভাই হলাম, আমরাই তাদের ছেলে হয়ে তাদের প্রতিরক্ষা দিলাম। হ্যাঁ, আমি 30 লক্ষ সেই শহীদের রক্তে রাঙানো বাংলাদেশে সেই 30 লক্ষ মানুষের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাকে রক্ষা করতে চাই এবং বাংলার নারী জাতিকে রক্ষা করতে চাই, এবং তার মাধ্যমে বাংলাকে আমি বিশ্বর মানচিত্রে একটি অন্যতম আসনে নিয়ে যেতে চাই এবং উন্নত একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করে এখানেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকে বিষয়বস্তু আমরা যদি না জাগি মা। এবারে বক্তব্য নিয়ে আসছে বারোয়ারি বিতর্কের বিষয় নিয়ে ক্যাডেট মাহাদি, কুমিল্লা ক্যাডেট কলেজ। আমাদের ছেলেবেলায় পড়া খোকার স্বাদ নামে খুব মিষ্টি একটি কবিতায় কবি কাজী নজরুল ইসলাম আমাদের শিশু মানুষের জাগ্রত চিত্তের একটি ক্ষুদ্র স্বপ্নের বীজ বপন করেছিলেন। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্বপ্ন দেখলেন এক প্রতিবাদী নায়ক নুরুল দিনের, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায়, দিবে ডাক জাগো বাহে কুণ্ঠে সবাই। আর এই নুরুল দিনের মতন জীবন সমুদ্রের পাঞ্জেরিদের জন্য প্রশ্ন রাখলেন কবি ফররুক আহমদ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কিন্তু সেই প্রশ্ন শুধু কবি মানুষের নয়, সেই প্রশ্ন আজ সমগ্র বাঙালি জাতিসত্তার। সেই উদ্বেলতা আজ আমাদের সবার, কেননা আমরা সবাই অপেক্ষা করছি একটি নতুন জাগরণের, একটি সোনালী সকালের। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আজ জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা 2016 বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আমরা যদি না জাগি মা।
মাননীয় সভাপতি, আসুন শুরুতেই দেখা যাক আমাদের আজকের বিতর্কের বিষয় আমরা যদি না জাগি মা এর মূল প্রেরণা ও অর্থব্যঞ্জনা কি। আর সেজন্য আমাদের ফিরে তাকাতে হবে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের দিকে। ইতিহাসের ধুলোভরা পাতা থেকে খুঁজে আনতে হবে আমাদের জাগরণের প্রেরণা, আমাদের জাগরণের অর্থ এবং একই সাথে তার চালিকা শক্তি। বাঙালি জাতি সহস্র শতাব্দীর পরিক্রমায় নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের যে আমিতে এসে পৌঁছেছে তার সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের দিকে আলোকপাত করলে আমরা খুব সহজেই বুঝতে পারি আমাদের জাগরণের মূল পথিকৃৎ হচ্ছে আমাদের এই তরুণ সমাজ। যে তরুণ সমাজ সবুজ কিশোরায়নের নবীন ও প্রাণ প্রাচুর্যে উচ্ছল, যে তরুণ সমাজের দিকে তাকিয়ে আছে এই বাংলার 16 কোটি প্রাণ। আর তাই তো আমাদের এই জাগরণের ডাক মূলত তরুণদের প্রতি। মাননীয় সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ আজ এগিয়ে চলছে দুরন্ত গতিতে। আজ আমাদের দেশে পাতাল রেল হচ্ছে মেট্রো রেল, বাড়ছে আমাদের বিদ্যুৎ সক্ষমতা। আমরা স্থাপন করতে যাচ্ছি রূপপুর পারমাণবিক কেন্দ্র। আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আজ মহাকাশের পথে। এবার সাম্প্রতিককালে কিছু ঘটনার দিকে আলোক যাক। বাংলাদেশ ইয়থ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ বা BYEI এর নতুন এক পদক্ষেপ হচ্ছে নিও 14। পরিবেশ রক্ষার মডেল হিসেবে পুরো বিশ্বের কাছে অত্যন্ত সমাদৃত হচ্ছে এই পদক্ষেপটি। আর এমন সব পদক্ষেপের মাধ্যমে এদেশের তরুণ সমাজ পুরো বিশ্বের দরবারে তুলে ধরেছে আমাদের এই দেশকে। শুধু তাই নয়, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ এবং 1952 সালে ভাষা আন্দোলনে পুরো বিশ্বের সামনে তাদের অবদানই ছিল সবচেয়ে বেশি এবং তারা এই দেশপ্রেমের এক অত্যুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন পতাকা, পেয়েছি আমাদের প্রাণের ভাষা, পেয়েছি নতুন করে স্বপ্ন দেখবার সুযোগ। মাননীয় সভাপতি, একটি জাতির উন্নয়নের জন্য প্রথমে প্রয়োজন প্রগতিশীল একটি শিক্ষা ব্যবস্থার। বর্তমানে ডিজিটাল বাংলাদেশের জন্য যদি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হয় তবে তা করতে পারে শুধুমাত্র এই তরুণ প্রজন্ম। দেশের অন্যতম ডিজিটাল শিক্ষা ব্যবস্থার নাম বললেই চলে আসে অন্যরকম পাঠশালা কিংবা 10 মিনিট স্কুলের নাম। এক্ষেত্রে আইমান সাদিক কিংবা রাতুল খানের মতো তরুণরাই কিন্তু এই ধরনের উদ্ভাবনশীল চিন্তার প্রমাণ রাখতে পারছে, যা এই দেশকে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে বহু দূর। শুধু তাই নয় মাননীয় সভাপতি, ব্যক্তিগত অর্জন আছে বহু। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন, সোসাইটি অফ ডায়ার্স অ্যান্ড কালারিস্ট, ইংল্যান্ড সহ বিভিন্ন ক্ষেত্রে আফসানা ফিরদৌসী প্রথম স্থান অধিকার করেন ফ্যাশন ডিজাইনিংয়ে। এছাড়া আমাদের দেশে আছে কমনওয়েলথ ইয়থ অ্যাওয়ার্ড ফর Excellence 2016, Asian Young Person of the Year 2016, Green Talent Award 2015 এর বিজয়ী শাওগাত নাজবিন খান। আছে দূরবীন ল্যাবসের কো-ফাউন্ডার মোহাম্মদ আদনান, ইয়ং লেদার সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড বিজয়ী মোহাম্মদ শাহরুখ নূর এ তমাল, হার্ভার্ড গণিতবিদ তারিক EATL বিজয়ী পৃথুল। তাদের হাত ধরেই তো এগুচ্ছে বাংলাদেশ। অন্যদিকে মাশা মুস্তাকিম দ্য হিরোজ অফ 71 গেমের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা। আর এসব চেতনাকে সঙ্গ করে আমাদের এগিয়ে যেতে হবে দেশ ও জাতির উন্নয়নের জন্য। কেননা এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। মাননীয় সভাপতি, আমাদের পিছিয়ে থাকার এক বড় কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আর রাজনীতিকে স্থিতিশীল করতে হলে তরুণ প্রজন্মকে এক হতে হবে। সাম্প্রদায়িক বিভেদ ও বৈষম্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে। জেগে উঠতে হবে দেশ গড়ার নতুন এক শক্তিতে। সত্যিকার অর্থে এই তরুণ প্রজন্মই পারে একটি জাতিকে আলোর পথ দেখাতে। কেননা এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবি সুকান্ত ভট্টাচার্য তার 21 বছরের সংক্ষিপ্ত জীবনে যা করেছেন তার সম্পূর্ণই তার যৌবনে। তাই আমাদের বর্তমান প্রজন্ম পারে তাদের সৃজনশীলতা দিয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক সুতোয় বাঁধতে, যে সুতো দিয়ে বাঁধা হবে বাংলার স্থায়ী উন্নয়ন, বাঙালির চিরজাগরণ। সবশেষে এতটুকুই বলবো মাননীয় সভাপতি, তারুণ্য মানে সৃষ্টিশীলতা, তারুণ্য মানে দুর্বার সাহস, তারুণ্য মানে নিজের স্বার্থকে উপেক্ষা করে অন্যের জন্য আত্মত্যাগ করা। আর তাই আজ আমাদের এই তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে। আব্দুস সালাম, নূর হোসেন, আনোয়ার হোসেন, শাফি ইমাম, রুমি, মতিউর রহমান মল্লিক এরা সবাই আমাদের মতোই বাংলা মায়ের সন্তান। তাই তাদের মতো আমাদেরও সর্বস্বত্যাগী হতে হবে। শুধু রাত জেগে স্বপ্ন নয়, বরং প্রভাতের রক্তিম সূর্যালোককে নিজের রক্তে ধারণ করে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। আত্মত্যাগের চেতনায় উদ্দীপ্ত হতে হবে এই তরুণ প্রজন্মকে। আর তবেই এই দেশকে সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে ক্যাডেট তাহসিন আসছে রাজশাহী ক্যাডেট কলেজ থেকে। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। তরি যখন তটিনীর বুকে, তখন কান্ডারি যদি ঘুমিয়ে থাকে তাহলে তরঙ্গের মাঝে তরিটির তড়িৎ গতিতে তলানিতে পরিণত হওয়াটাই স্বাভাবিক। এখন কান্ডারি জাগবে না কেন? অ্যালার্ম ঘুমিয়েছিল বলে? সেটা কেন? ঘড়ি বিক্রেতা আধো জাগরণে নষ্ট ঘড়ি বেঁচেছিল বলে? নষ্ট ঘড়ি বিপণী বিতানে এলোই বা কী করে? মানযাচাইকারীর ঘুম পেয়েছিল বলে? হয়তোবা। এভাবে মানবের ঘুমের শেকলের অনেক উদাহরণই আপনাদের দিতে পারবো, তবে তাতে আপনাদেরও ঘুম পেয়ে যেতে পারে। কাজেই কথা না বাড়িয়ে উৎপত্তিতে চলে আসলে দেখব 3 জন মহাশয় আছেন ঘুমিয়ে। বুদ্ধি, বিবেক, জাগরণ। মাগো, আমি তুমি সে আমরা যদি আজ থাকি ঘুমিয়ে, এই 3 জন নিবে জিরিয়ে, বিশ্ব তখন যাবে গড়িয়ে, অতল গহ্বরে পড়বে শেষে। এই আমরা তুমি সে
অথবা আমি, এই তিনজন কখনো তারুণ্যের মধ্যে শুধুমাত্র আটকে থাকবে না। আজ সমগ্র জীবন প্রত্যেকটি স্তরের মানুষই এর মধ্যে অন্তর্গত। ধন্যবাদ সভাপতি, আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা যদি না জাগি মা বিষয়ের উপর আমি বলতে এসেছি। এখন আমরা যদি না জাগি মা, সেজন্য অনেক ধরনের অনেক বিষয় আসতে পারে। তবে প্রথমে যদি আমি বলে যাই, তাহলে আমি বলবো প্রত্যেকটি মাকে, সে হোক আমার দেশ, আমার জাতি, আমার সংস্কৃতি বা আমার পরিবারকে, প্রত্যেককে বলছি, মা ভাব না কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এর অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এবার যদি আমরা না জাগি, তার ফলাফলে চলে আসি। ছোটবেলার একটি কাহিনী মনে পড়ে। কাছে নিচে বসেছিলেন নিউটন বাবাজি, আপেল পড়ল টুপ, তত্ত্ব নিরূপ। এই মহাবিদ্যুনার্গী যদি সেদিন ঘুমিয়ে পড়তেন, তাহলে আমাদের আজ হাল কীরকম হতো সেটা আমি ভেবেও কুল পাচ্ছি না। তবে আজ যদি আমরা না জাগি, তাহলে সবে করবে তখন ধ্যান, আসবে না নতুন জ্ঞান, ব্যাং তো ডাকবেই ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। এখন আমরা যদি আজ না জাগি, তাহলে আগামীর আইনস্টাইন, আগামীর রবীন্দ্রনাথ, আগামীর নেলসন ম্যান্ডেলা, আগামীর কাজী নজরুল, আগামীর মাইকেল জ্যাকসন, আগামীর বঙ্গবন্ধু কোথা থেকে আসবে? আমরা যদি না জাগি, এর কোনোটি হবে না, তখনও ব্যাং ডেকে যাবে। তবে মা, তোমার কানাকড়িটিও লাভ হবে না। 27শে ডিসেম্বর 2005 সালের একটি ঘটনা, 37 জন মারা যান এক সড়ক দুর্ঘটনায়। এখন আপনারা বুঝতেই পারছেন, স্বভাবত প্রশ্ন চলে আসবে যে কে ঘুমিয়ে গেছিল এখানে? ট্রাফিক পুলিশ, যাত্রী, পথচারী, না সড়ক কর্তৃপক্ষ? না, ড্রাইভার। এখন এই ঘটনাটা যদি ঘটনা না হয়ে হয় উপমা, তাহলে কি হয় জানো মা? ট্রাকটা যদি হয় দেশ আর চালকটা নেতার বেশ, বাহ, বেশ বেশ, তাই না? আজ যদি আমরা না জাগি, তাহলে এই ঘটনারই পুনরাবৃত্তি প্রবৃত্তি করতে থাকবে, তখন 100টা সড়কেও কোনো কাজ আসবে না। তবে 100টা সড়কের প্রয়োজনীয়তা উপলব্ধির জন্যও কিন্তু কিছুটা হলেও বুদ্ধি জাগরণের প্রয়োজন রয়েছে। মানব ও পশুকে আলাদা করে বিবেক। এখন এই বিবেক যদি ঘুমিয়ে পড়ে, তাহলে 6 লক্ষ ইহুদি মারা যায়, লিটল বয় ফ্যাটম্যান আকাশ থেকে পড়ে, 25 মার্চের রাত আরও কালো হয়ে যায়। আর কিছু বলার অপেক্ষা রাখে কি? একজন ঘুমন্ত বাবা তার সন্তানের মধ্যিখানে কখনোই বিবেক জাগ্রত করে দিতে পারবে না। তার কারণে এখন ঘুম এক পরম্পরা থেকে আরেক পরম্পরায় ছড়াতে থাকবে, সাথে করে লোভ, লালসা, ক্ষমতা লিপ্সা, বিভেদ এবং স্বার্থান্ততাকে সাথে করে, যদি আমরা আজ না জাগি। জাগরণ আজ নিজেও ঘুমন্ত, সে ঘুমিয়েছে ছুটি নিয়ে, যার কারণে আজ মানুষের চোখ থেকেও তারা বড্ড অন্ধ। আজ মানুষ স্বপ্ন দেখে ঠিকই, ঘুমিয়ে থেকে, ঘুম থেকে তারা জাগতে নারাজ যদি স্বপ্ন ভেঙে যায়। স্বপ্নের বাস্তবায়ন তাহলে করবে কে? আর এপিজে আবুল কালাম আজাদের মতে যা ঘুমিয়ে দেখা হয় তা তো স্বপ্নই নয়। মুশকিলটা হয়েছে আরও বড়। বঙ্গবন্ধু, তাজউদ্দিন, এই বিশ্ব নেতারা, তারা শুধুমাত্র নিজেরাও জাগ্রত ছিলেন না, তারা অপরকেও জাগ্রত করেছিলেন, যার কারণে তারা হয়ে গিয়েছিলেন জাগরণ। আজকে আমাদের এই জাগরণটিরই অভাব, যার কারণে আমরা এত দুরবস্থার মধ্যে পতিত হয়েছি। আমরা যদি আজ না জাগি, তাহলে কেউ আমাদের ডেকে তুলবে না, কেউ আর জাগরণ হবে না। বিশ্বব্যাংকের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের অশ্রুস্রোতে যখন পদ্মা সেতুয় বিলীন হওয়ার অবস্থা, তখন আমরা জাগৃত হয়েছিলাম বলেই আজ পদ্মা সেতু বাস্তবায়নের মুখ দেখতে চলেছে। আমরা যদি না জাগতাম, হে মা, তাহলে কি 1971 সালে আমরা স্বাধীন হতে পারতাম? মোটেও নয়। আমরা আজ মুক্ত, কারণ আমরা জাগ্রত হয়েছিলাম। এখনও বাংলাদেশে প্রচুর সমস্যা বাকি রয়ে গেছে। এখন আমাদের হতে হবে আরও সফল, আরও সভ্য, আমাদের আরও উন্নত, প্রতিষ্ঠা করতে হবে রূপকল্প 2021। আমাদেরকে ছিনিয়ে আনতে হবে সোনার বাংলাদেশকে। সেই জন্য আজ আমাদের জাগ্রত হতে হবে, বলতে হবে উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। আজ ইউরোপ বিশ্বের সামনে রোল মডেল। তারা রেনেসার পরে যে জাগরণের মধ্যে দিয়ে যায়, তাদের আমূল পরিবর্তন করে। দুটো দিন আগেও ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় সত্ত্বেও জাপান আবার ফিরে এসেছে উন্নয়নের রাস্তায়। কিভাবে? তারা জাগ্রত ছিল বলে। আজ আমাদেরকেও জাগ্রত হতে হবে। আজ দায়িত্বটুকু আমাদের নিজেদের বুদ্ধিকে, বিবেককে, জাগরণকে জাগ্রত করতে হবে। এই জাগরণ ছড়িয়ে পড়বে একজন ব্যক্তি থেকে অপর ব্যক্তিত্বে, ব্যক্তি থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে বিশ্বে। আর এই তো কিছুক্ষণ আগে, আমার আগেও দুজন যেমন বলে গেলেন, 250 বছর আগে নুরুলদিন যা বলে গিয়েছে, আমি আবার বলে যাচ্ছি প্রমাণ করে যে হ্যাঁ, আমরা জাগ্রত হচ্ছি। জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ সবাইকে। এখন আমন্ত্রণ জানাচ্ছি বানিয়াডাইং উচ্চ বিদ্যালয় রাজশাহী থেকে আগত হোসনে আরা হেনাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। স্রষ্টা যদি তার সৃষ্টিজ্ঞান সুপ্ত রেখে দিত, তবে ভূমণ্ডল, নভমণ্ডল ও এর মাঝে জীব নির্জীব সকল বস্তুই অবিকশিত রয়ে যেত। স্রষ্টার সুপ্ত সৃষ্টিজ্ঞানের জাগরণেই এই মহাবিশ্বের সৃষ্টি। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা যদি না জাগি মা।
মাননীয় সভাপতি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার খোকার সাত কবিতায় যা বর্ণনা করেছেন এইভাবে: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কবি মূলত মানুষের আত্মশক্তির জাগরণের কথাই বলেছেন, যার দ্বারা অন্ধকার বা অকল্যাণ দূরীভূত হয়ে কল্যাণ বা আলোর উদ্ভাস ঘটবে। এই কবিতায় কবি মানুষকে মূলত দুইটি দলে ভাগ করেছেন, প্রথমত অলস ও আত্মকেন্দ্রিক, এবং দ্বিতীয়ত দায়িত্বশীল এবং মানব কল্যাণে নিবেদিত, যারা তাদের দায়িত্বশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে মানুষকে সভ্য ও সঠিক পথে পরিচালিত করেছেন। মানুষ সৃষ্টির সেরা জীব, আর তার এই শ্রেষ্ঠত্বের কারণ হলো তার বিবেক ও মেধা। মানুষ তার এই বিবেক ও মেধার বিকাশ সাধন করে কৃষি, শিল্প, শিক্ষা, চিকিৎসা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বিপ্লবায়ন করেছে, যা মানুষকে উপাদেয় খাদ্য, আরামদায়ক পোশাক এবং নির্ভরযোগ্য বাসস্থানের নিশ্চয়তা দান করেছে। মানুষের মনসত্ত্বের বিকাশ ঘটিয়েছে, রোগ প্রতিরোধের ব্যবস্থা করেছে এবং গোটা বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। অর্থাৎ মানুষ তার বিবেক ও মেধার জাগরণের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। আবার মানুষের বিবেকহীনতা ও মেধার অপব্যবহার যুগে যুগে জন্ম দিয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ, সামাজিক কুসংস্কার, রাজনৈতিক দ্বন্দ্ব, অপসংস্কৃতি, অবিচার ও দাসত্বের মতো কালো অধ্যায়ের। মাননীয় সভাপতি, কবি শেখ ফজলুল করিম মানুষের জীবনে বিবেকহীনতা এবং প্রীতি ও প্রেমের জাগরণকে বর্ণনা করেছেন এইভাবে: কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পাইগলয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদেরই কুড়ে ঘরে। মানুষের যখন আত্মশক্তি, আত্মমর্যাদা ও আত্মসচেতনতার অবক্ষয় ঘটে, ঠিক তখনই সে নিজের উপর অধিকার হারিয়ে পরাধীন হয়, যেমনটি ঘটেছিল 1757 সালে আমাদের উপমহাদেশে। আবার আত্মশক্তি ও আত্মমর্যাদার জাগরণ ঘটিয়ে এবং এর গুণে বলিয়ান হয়ে বঙ্গবন্ধু যখন 1971 সালের 7ই মার্চ জাতিকে ডাক দিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মানুষ বঙ্গবন্ধুটাকে জেগে উঠেছিল এবং এক সাগর রক্তের বিনিময় হলেও নিজ ভাষা ও ভূমির ওপর অধিকার প্রতিষ্ঠা করেছিল। মানবাত্মা যখন অহংকার ও হীনমন্যতার অন্ধকারে ডুবেছিল, ঠিক তখনই মানুষের মধ্যে সাদা কালো, ধনী গরিব ও নারী পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল। আবার আত্মার জাগরণ ঘটিয়ে মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, রাজা রামমোহন রায়, কবি কাজী নজরুল ইসলামের মতো মানুষেরা মানুষের সাম্যের গান গেয়েছিল। মাননীয় সভাপতি, এখন আবার সময় এসেছে জেগে ওঠার। আর আমরা যদি না জেগে উঠি, তবে অদূর ভবিষ্যতে প্রকৃতির সাথে মানুষের যে নিগুড় সম্পর্ক তা ফিকে হয়ে যাবে। মানুষের কাছে সাহিত্য চর্চা একটি অপ্রয়োজনীয় অধ্যায় বলে মনে হবে। মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্যতা থাকবে না, গুটি কয়েক মানুষের কাছে গোটা মানব জাতি জিম্মি হয়ে থাকবে। দুর্নীতি ও অনিয়ম মানুষকে গ্রাস করবে। প্রযুক্তির অতিরঞ্জিত ব্যবহার আমাদেরকে যন্ত্র মানবে রূপান্তর করবে। রুচিহীন বিনোদন ও মাদকদ্রব্যের ছড়াছড়ি আমাদের পশুবৃত্তিকে জাগিয়ে তুলবে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়তো নিমিষেই ধ্বংস করে ফেলবে পুরো বিশ্বকে। কবি সুকান্ত ভট্টাচার্য দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। কবির আকাঙ্ক্ষার এই প্রকৃত বাস্তবায়ন কখনোই সম্ভব নয় যদি না আমরা জেগে উঠি। মাননীয় সভাপতি, বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজনীয় ও আলোচিত একটি বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন। এই উন্নয়ন নিশ্চিত করতে হলে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে, অর্থাৎ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে সকল প্রতিকূলতার বিরুদ্ধে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এই মন্ত্রের দীক্ষা নিয়ে কাজ করতে হবে। প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে কঠোর পরিশ্রম করতে হবে বিশ্ব বিবেককে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য, নবজাগরণের জন্য। পরিশেষে আমি কবি ডগলাস ম্যালচ এর সাথে একমত পোষণ করে বলতে চাই, আমি যদি পাহাড়ের বুকে দেবদারু না হতে পারি, তবে হয়ে উঠব উপত্যকায় কোনো ঝোপ। আর যদি ঝোপও না হতে পারি, হয়ে উঠব এক মুঠো ঘাস। যদি দলপতি না হতে পারি, হয়ে উঠব এক সেনা। আর যদি রাজপথ না হতে পারি, হতে চাইব কোনো সরু পথ, অর্থাৎ আমি জাগবই। আসুন আমরা সামান্য কিছু করি, সামান্য। ভাষার জন্য রক্ত ঝরাতে হবে না, দেশের জন্য প্রাণ দিতে হবে না, মায়ের জন্য জীবন বাজিয়ে রাখতে হবে না। শুধু প্রতিজ্ঞা করি, থাকবো ন্যায়ের সঙ্গে। মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়, অর্থাৎ আমরা জাগবই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ এখানে উপস্থিত সবাইকে। আমরা একে একে 6 জন প্রতিযোগীর বক্তব্য শুনেছি, চমৎকার বক্তব্য। বিচারক মণ্ডলী হয়তো কিছুটা অসুবিধায় পড়েছেন যে
বিজয়ী নির্ধারিত করার বিষয়ে। তো আমরা যারা বিতর্ক করি বা বিতর্ক করেছি ছোটবেলায় স্কুল জীবন থেকে, আমার মনে হয় এইটাই জয় যে আমরা এই যে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা পর্যন্ত আসতে পেরেছি, তার মানে নিজেদেরকে প্রমাণ করেই আমরা এই পর্যন্ত এসেছি। সেখানে একটা জেগে ওঠা, অর্থাৎ এই যে বিতার্কিকরা যদি না জেগে ওঠে, যদি বিতর্ক চর্চা না করে, তাহলে টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা পর্যন্ত তারা আসতে পারে না। তো এইটাই আমার মনে হয় যে জাগরণের একটা মানে উল্লেখযোগ্য বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়, নিজের পাঠ্যপুস্তকের বাইরেও যারা সহশিক্ষা কার্যক্রমে আছে তাদের কিন্তু অনেক বিষয়ে নিজেদেরকে প্রমাণ করতে হয়। এইটাও আমার কাছে মনে হয় এটাও একটা জেগে ওঠা, কারণ আমরা আস্তে আস্তে দেখি যে আমাদের যেই শিক্ষার্থীদের উপরে আমরা যে বইয়ের বোঝা চাপিয়ে দিই, তাতে তাদের সহশিক্ষা কার্যক্রমে আসার সুযোগ হয় না। সুতরাং এখানে যারা এই পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতা পর্যন্ত আসছে এবং তাদের সুন্দর বক্তব্য উপস্থাপন করছে বিভিন্ন বিষয়ে, একটা বিষয় সবার মধ্যে কমন ছিল, নুরুল দিনের সারা জীবন প্রায় সবাই দিন আসিবেক বাহে, এই যে বাহের দেশের না হয়েও বাহেকে ধারণ করা, এটাও কিন্তু একটা জেগে ওঠা। অর্থাৎ এই মন্ত্রটা সবাই তাদের নিজের যদি কোনো অসুবিধা হয়, তাহলে এই যে এক ধরনের উক্তি, যে উক্তিটা বাংলাদেশের সবার মুখে মুখে তরুণ প্রজন্ম এবং শৈশব কৈশোরে, এই একটা কঠিন একটা বিষয় তাকে বিশ্লেষণ করা হয়েছে এখানে সুন্দর করে, সেটা আসলে সবার জন্যই আমি মনে করি যে জেগে ওঠার একটা ভালো লক্ষণ। এবং আমরা জেগেই আছি, আমরা আসলে কখনোই ঘুমাইনি। আমরা যদি বলি যে 47-এর দেশ বিভাগের পর থেকে আমরা এখনো পর্যন্ত জেগেই আছি, আমরা একটা জেগে থাকা জাতি বলেই কিন্তু আমরা দেখি যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ হয়েছেন। আমরা জেগে থাকি বলেই আসলে আমাদের যে অর্জনগুলি সেটা সম্ভব হয় বা জানা সম্ভব হয় এবং মানুষ জানতে পারে। আপনারা সবাই তারুণ্যের শক্তির কথা বলেছেন, আমার কাছে তরুণটা অন্যরকম। আমি যেমন নিজেকে এখনো তরুণ মনে করি, কারণ তারুণ্যটা আসলে বয়স দিয়ে বিচার হয় না। যুব সমাজের একটা সংজ্ঞা আছে, কিন্তু তরুণ আমরা সবাই মনে প্রাণে, বিশেষ করে বাঙালি জাতি সবাই মনে প্রাণে তরুণ, এবং আমরা সবাই একসাথে জেগে থাকি, যে যার জন্যই মনে হয় আমরা এত দূরে যেতে পারি এবং ভবিষ্যতেও পারবো। আমাদের হতাশার কোনো জায়গা নেই। তো আমি একটা কথা বোধহয় প্রথমে বলেছিলাম যে সবাই অনেক বিষয়কে বেছে নিয়ে তারপরে আমরা না জাগিমা বলেছেন, একজন শুধু নারী বিষয়টাকেই বিষয়বস্তু করেছেন, এটা জাজমেন্টটা অবশ্যই আমার হাতে না। তারপরেও আমি বলবো যে ভিন্নতার দিক থেকে অনেক ভিন্নতা থাকতে পারে এবং ভবিষ্যতে আপনারা হয়তো এটা থেকে শিখবেন, তারপরেও সব কিছু মিলেই আসলে জাজমেন্টটা হবে। এবং আমাদের যে অর্জন, আমরা সেটাও বলি যে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু জেন্ডার প্যারিটি ইন এডুকেশন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে আমরা এটা অর্জন করেছি। তাহলে আমাদের আরও আগাতে হবে। এবং একজন টেকসই উন্নয়নের কথাও বলেছেন, টেকসই উন্নয়ন আসলে পরিবেশগত উন্নয়নের সাথে মিল রেখে, যেটা অনেক আগে ছিল, 1987 সাল থেকে এটা আমরা কাজ করেছি, কিন্তু আমরা দেখলাম যে উন্নয়নের নামে আসলে আমরা অ্যান্টিথেটিক্যাল টু এনভায়রনমেন্টাল স্ট্যাবিলিটি, আমরা আসলে উন্নয়নের নামে পরিবেশকে ধ্বংস করে দিচ্ছি। এই জন্য কিন্তু আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কিন্তু শুধুমাত্র উন্নয়ন না, যাতে পরবর্তী প্রজন্মকে মূল্য না দিতে হয়। মিটিং দ্য নিডস অফ প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং উইথ দ্য নিডস অফ দ্য ফিউচার জেনারেশন, দ্যাট ইজ দ্য মেইন মটো অর মেইন গোল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। সেই কথা যদি আমরা মনে রাখি, তাহলে এই যে আপনারা প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছেন, এটাকে কাজে লাগান। পেপারলেস কনফারেন্স, আমরা যেসব জায়গায় যাই কোনো পেপার প্রডিউস করা হয় না, অনলাইনে সব কিছু দেখা হয়, ডাউনলোড করা হয়। তো এই যে বিষয়গুলি সব কিছুই এখানে চলে এসেছে এবং আমি দেখছি যে নতুন নতুন দ্বীপ প্রতিদিনই জ্বলে উঠছে এবং আরও জ্বলে উঠবে বাংলাদেশে। আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ আমার কাছে এখন চলে এসেছে। অবশ্যই আমি আবারও বলছি যে সবাই এখানে জয়লাভ করেছেন অংশগ্রহণের মাধ্যমে, তবে একজন, দুইজন, তিনজনকে আমাদের নির্বাচিত করতে হচ্ছে। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি, প্রথম থেকেই যাই, ক্যাডেট ইফতেখার, পাবনা ক্যাডেট কলেজ প্রথম স্থান অধিকার করেছে। অভিনন্দন। দ্বিতীয় অবস্থানে আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে ক্যাডেট তাহসিন, রাজশাহী ক্যাডেট কলেজ। তৃতীয় স্থানে আছেন
কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে আগত ক্যাডেট মাহাদি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলীকে তাদের সুচারু কাজ সম্পন্ন করার জন্য। বাংলাদেশ টেলিভিশনে যারা এই 14তম জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পেছনে যারা আছেন সবাই, উপস্থাপনা, টাইমকিপার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।